বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের কর্মসূচি, ক্যাম্পাসে ক্যাম্পাসে ফিলিস্তিনের পতাকা উত্তোলন। ফিলিস্তিনের শিশুরা মাতৃগর্ভেও মনে হচ্ছে তারা নিরাপদ না। এই হত্যা এবং শিক্ষার্থীদের উপর হামলা এগুলো বন্ধের দাবিতে আমরা আজকের এই কর্মসূচি পালন করছি। তাঁবুতে গরম আর পানির সংকটে জন্ডিসে আক্রান্ত হচ্ছে গাজাবাসী। ঢাকা মেডিকেলে পড়ুয়া শিক্ষার্থীর অস্থির সময় কাটে পরিবারের দুশ্চিন্তায়। Sometimes they get internet when they go to the border of Gaza, and it's kind of risky. মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। মন্ত্রী এমপিদের হস্তক্ষেপ শঙ্কা ও স্বজনদের মনোনয়ন, সুষ্ঠু ভোটে অন্তরায় বলছে টিআইবি। রাজধানী সহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, মোহাম্মদপুরে ভবন ধসে নারীর মৃত্যু। 1 সপ্তাহ থাকবে কালবৈশাখীর ঘনঘটা। রোহিঙ্গাদের মামলা ঘিরে সক্রিয় সংঘবদ্ধ চক্র, হাতিয়ায় ভুয়া জামিননামা বানিয়ে জালিয়াতি। জড়িত পেশকারকে 15 দিনের অব্যাহতি। যে দস্তখতটা, এই দস্তখত আমার না, তবে আমার সিলটা ব্যবহার করা হয়েছে। জেলখানা এরিয়াতে একটা চক্র আছে, রোহিঙ্গা ক্যাম্পে একটা চক্র আছে। জেলখানার কাগজগুলো যদি ভালোভাবে চেক আপ করা হয়, এই একটা কাগজ না, আর অনেকগুলি কাগজ পাওয়া যাবে। সিলেটের ডিবি পরিচয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিককে অপহরণের অভিযোগ। সিসি ক্যামেরায় শনাক্ত গাড়ি, মামলা হলেও ধোঁয়াশায় পুলিশ। দুর্বল ব্যাংক একীভূতর উদ্যোগ হোঁচট। মার্জারে বাধ্য করা হলে মিলবে না সুফল, খেলাপিদের আইনের আওতায় আনার পরামর্শ। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পতাকা উত্তোলন কর্মসূচি পালন করছে ছাত্রলীগ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে জানানো হয় এই সংহতি। দলীয় নেতাকর্মী ছাড়াও কর্মসূচিতে অংশ নেন সাধারণ শিক্ষার্থীরা। সকাল থেকেই ফিলিস্তিন আর বাংলাদেশের পতাকা হাতে মধুর ক্যান্টিনে জড়ো হতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা এবং সমর্থকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল কমিটির নেতাকর্মীরা অংশ নিলে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা আন্দোলনে উত্তাল হয়ে ওঠে। মধুর ক্যান্টিনের সামনে থেকে সকাল 11:30টায় শুরু হয় এই আনুষ্ঠানিক বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা। পরে পতাকা হাতে সেই মিছিল প্রদক্ষিণ করে ক্যাম্পাস এলাকা, যা শেষ হয় রাজু ভাস্কর্যের সামনে গিয়ে। ফিলিস্তিনের সমর্থনে বিভিন্ন স্লোগানও দেন অংশগ্রহণকারীরা। সবশেষ টিএসসিতে অবস্থান করছে ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশকারী শিক্ষার্থীরা। প্রতিষ্ঠার দাবিতে মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা যেভাবে জেগে উঠেছে, যে কলম্বিয়ান ঢেউ গোটা বিশ্বের তারুণ্যকে আজকে প্রভাবিত করছে, আমরা সেই জায়গা থেকে সেই মার্কিন ছাত্র আন্দোলনকে সংহতি প্রকাশ করার জন্য আমরা আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেছি। পদযাত্রা শেষে আমরা সংহতি সমাবেশ করব। আমাদের সংহতি সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আশিক মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। আশিক, একটু জানাবেন ছাত্রলীগের সংহতি কর্মসূচির খবর কি অবস্থায় আছে, আর একই সাথে সেখানকার কার্যক্রম সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানাবেন। বিশ্বের নিপীড়িত মানুষের মুক্তির কণ্ঠস্বর, মুক্তিকামী বাঙালিকে, যিনি মুক্তির পথ দেখিয়ে এই দেশ মাতৃকাকে স্বাধীনতা এনেছিলেন, যিনি
ইসরায়েল বিরোধী পদযাত্রাটি শেষ হয়েছে, অর্থাৎ ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে যে পদযাত্রা কর্মসূচি নিয়েছিল ছাত্রলীগ সেটি শেষ হয়েছে এবং আমরা জেনেছি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে সেটি ফুলার রোড দিয়ে সেটি শহীদ মিনার হয়ে এই রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছে। আর এখানে একটি সমাবেশ হবে, ছাত্রলীগের পক্ষ থেকে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা এবং ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে যুক্ত রয়েছে, উপস্থিত রয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক। এর বাইরেও হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছে। সবার একটি দাবি, সবাই বলছে ফিলিস্তিনিতে যে গণহত্যা চলছে, ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে, দীর্ঘদিন ধরে নারী শিশুদেরকে নির্বিচারে হত্যা করছে, সেটি বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে অতি বিলম্বে। সেই দাবিতে আসলে তারা আজকে একত্রতা জানিয়েছে এবং সবার কণ্ঠেই কিন্তু ইসরায়েল বিরোধী এক ধরনের বিক্ষোভ, ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান কিন্তু সবার কণ্ঠে আমরা শুনতে পাচ্ছি যে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে সেটি অতি বিলম্বে অতি দ্রুত সেটিকে বন্ধ করতে হবে এবং সবাই কিন্তু সেই দাবিতেই একত্রিত হয়েছে। সেই দাবিতেই আসলে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং সবার কাছে কিন্তু ব্যানার প্লাকার্ড দেখতে পাচ্ছি। এছাড়াও ফিলিস্তিনের যে পতাকা সবার হাতে আপনারা দেখতে পাচ্ছেন, ফিলিস্তিনের পতাকা তারা প্রদর্শন করছে এবং বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা আসলে প্রদর্শন করা হচ্ছে এবং সবাই কিন্তু ফিলিস্তিনের পতাকা হাতে এখানে জড়ো হয়েছে এবং সবাই বলছে যে শুধু বাংলাদেশ না, উত্তাল এই আন্দোলন, এই পরিস্থিতি কিন্তু বিশ্বের মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে এইভাবেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে শিক্ষার্থীরা এবং ছাত্রলীগের সভাপতি জানিয়েছে যে সেই আন্দোলনেও কিন্তু যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে যে আন্দোলন হচ্ছে, শিক্ষার্থীরা ফিলিস্তিনের পক্ষে যে আন্দোলন করছে সেই আন্দোলনে তারাও কিন্তু একত্রতা ঘোষণা করেছে। সবাই কিন্তু বলছে যে এই ফিলিস্তিনের যে গণহত্যা, ফিলিস্তিনে নারী ও শিশুদের উপর যে বর্বরতা চালাচ্ছে, যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছে ইসরায়েল, সেটি আসলে চিরে বন্ধ করতে হবে। অন্যথায় কিন্তু এই আন্দোলন কিন্তু তারা আরো বেগবান করবে এবং তারা কিন্তু এই বিষয় যে বারবারই যে এই আন্দোলন কিন্তু তারা যদি ইসরায়েল যদি এই গণহত্যা বন্ধ না করে তারা এই আন্দোলন আরো বেগবান করবে। ধন্যবাদ আপনাকে আশিক আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই পর্যায়ে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, সংহতি কর্মসূচির বিস্তারিত সম্পর্কে জানাবেন এবং পতাকা উত্তোলন কখন সে সম্পর্কেও জানাবেন। সাধারণত সকাল 11টায় আসলে কেন্দ্রীয় ঘোষিত যে কর্মসূচি সেটি পতাকা উত্তোলনের কর্মসূচি থাকলেও শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু দুপুর 1টায় এই কর্মসূচি শুরু হয়েছে। তার মূল কারণ হচ্ছে যে আসলে আজকের সকাল থেকেই সিলেটে ভারী বৃষ্টিপাত ছিল, যার কারণে আসলে এই যে কর্মসূচি, সেই সংহতি কর্মসূচি তারা ঠিক সময় শুরু করতে পারেনি হয়তো, কিন্তু এই একটা আসলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে একদিকে ফিলিস্তিনের পতাকা এবং একদিকে বাংলাদেশের পতাকা একসাথে আসলে এখানে উত্তোলিত করছেন শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ, যিনি সভাপতি পদে আছেন সজিবুর রহমান এবং খলিলুর রহমান সাধারণ সম্পাদক। তারা আসলে এখানে পতাকা উত্তোলন করছেন এবং তার পেছনে ফিলিস্তিন এবং বাংলাদেশের যে পতাকা, সেই পতাকা নিয়ে আসলে শত শত নেতাকর্মী তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে এই বাংলাদেশ ছাত্রলীগ তারা সবসময়ের মতো আসলে পৃথিবীর শোষিত যে মানুষ, বঞ্চিত যে মানুষ, তাদের পক্ষে সবসময় দাঁড়ায়, এবারও তার ব্যতিক্রম নয়। সেই শোষিত মানুষের পক্ষে আসলে তারা যে শোষিত মানুষের পক্ষে সেটিকে প্রমাণ করার জন্য আসলে কেন্দ্রীয় ছাত্রলীগের যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে আসলে আজকে তারা এখানে তাদের মতো করে কর্মসূচি করছেন এবং এখানে আমরা দেখেছি যে এই বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন স্তরের ছাত্রলীগের যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন। তারা প্রত্যেকের হাতে বাংলাদেশের পতাকা রয়েছে, কারো হাতে ফিলিস্তিনের পতাকা রয়েছে এবং তারা বলছেন যে শুধু ফিলিস্তিন নয়, পৃথিবীর যেখানেই আসলে মানুষ নির্যাতিত হবে, যেখানেই আসলে মানবতা নির্যাতিত হবে, সেখানে তাদের পক্ষে বাংলাদেশ ছাত্রলীগ অতীতের মতো সবসময় তাদের ভূমিকা রাখবে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মাতৃভূমিতে বাবা মা আর স্বজনদের দিন কাটছে তাঁবুতে। প্রচণ্ড গরম আর পানির অভাবে সবাই জন্ডিসে আক্রান্ত। তাঁবুতে কেন থাকছেন, বাড়িতে কেন নয়? হ্যাঁ, তাদেরও বাড়ি ছিল, কিন্তু 6 মাস আগে সব গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বোমা। বলছে এমন একজনের কথা যিনি দিনের পর দিন নির্ঘুম কাটাচ্ছেন এই ঢাকায়। প্রতিদিনই জানতে চান ফিলিস্তিনে কি বেঁচে আছেন বাবা মা। ঢাকা মেডিকেলে পড়ুয়া গাজার সন্তান ইব্রাহিম কিসকোর সঙ্গে কথা বলেছেন সহকর্মী ভাস্কর ভাদুরী, আর ক্যামেরায় ছিলেন শাহরিয়ার কবির সৈকত।
ইসরায়েলের আগ্রাসনে পুড়ছে গাজা, নিঃশেষ হচ্ছে ফিলিস্তিন। নিজ মাতৃভূমিতে শুধু বেঁচে থাকার লড়াই পরিবার স্বজনের। নিরুপায় এই চিত্রের সাথেই নিত্য বসবাস ইব্রাহিম কিসকোর। আমার নাম ইব্রাহিম কিসকো, আমি ফিলিস্তিনি গাজা থেকে। এখন আমি বাংলাদেশে পড়াশোনা করি, ঢাকা মেডিকেলের ছাত্র। যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনে কেমন আছেন তার আপন মানুষগুলো? They are staying in a tent. They are having food, kinda. They are having food, but not, healthy one. Especially in the last week, my two brothers and many of my relatives, they had jaundice. Talk about my brother. He used to go at 5 morning, Fajr time, just to have like some liters of water, and you stay 3-4 hours, and sometimes you don't get it. বাবার আস্থার 2 চোখ, মায়ের মমতা মাখা মুখ আর স্বজনদের 4 মাস আগে দেখেছিলেন ইব্রাহিম, তাও ছিল ভিডিও কলে। I talked to my family 3 days ago. Sometimes they get internet when they go to the border of Gaza, and it's kind of risky, but they have no choice. Maybe for the last 4 months I couldn't talk to my family, or I did not actually see my family on a video call. ফিলিস্তিনের এই যুবক জানান, এ যাবৎ কাছের ও দূরের মিলিয়ে হারিয়েছেন পরিবারের 75 সদস্যকে। তাদের বাড়িটি বোমা হামলায় গুঁড়িয়ে দেয়া হয় গত 30 অক্টোবর। They bombed our residential place. Like as a family we live in one place. And at that time 75 members of my relatives were killed. 10 cousins including 10 cousins of mine. এক একটা ফোন কল যেন গাজায় রকেট ও মর্টারের শব্দ। পরিবারের চিন্তায় অস্থির কাটে প্রতিটি ক্ষণ। Our mental are occupied by the situation there. We always think about it. We always feel guilty of having our comfort while our families are not having that. ডাক্তার হতে ফিলিস্তিন থেকে ঢাকায় এসেছেন ইব্রাহিম। তিনি বুঝতে পারেন গাজার জন্য কতটা আবেগী সহমর্মী এখানকার মানুষ। I never felt like I'm alone here, especially in this time, among my Bangladeshi friends, and I'm really grateful for them. I'm really glad to be in Bangladesh, especially in this situation. মানুষ বেঁচে থাকে আশায়। ইব্রাহিমও আশায় আছেন, স্বপ্ন দেখেন স্বাধীন ফিলিস্তিনের। What I see, I feel like hopefully the upcoming days is going to be better for the Palestinians, hopefully. ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত হওয়ার ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে মার্কিন পুলিশ বিভাগ। হত্যাকাণ্ডের 1 মাসেরও বেশি সময় পর শুক্রবার পুলিশের বডি ক্যামেরায় ধারণকৃত ফুটেজটি প্রকাশ করা হয়। এতে দেখা যায় বাংলাদেশি ওই তরুণ কাঁচি হাতে ছুটে আসলে প্রথমে টিজার গান চালায় পুলিশ, এতেও ক্ষান্ত হয়নি, চালায় গুলিও। গত 27 মার্চ নিউ ইয়র্ক সিটির ওজন পার্কে হয় এই হত্যাকাণ্ড। নিহতের বাবার অভিযোগ, ছেলে মানসিক ভারসাম্যহীন এবং নিরপরাধ জানার পরও বিনা কারণে গুলি চালিয়েছিল পুলিশ। এই ঘটনার পর থেকে পুলিশের বডি ক্যামেরার ফুটেজ প্রকাশের দাবি জানিয়ে আসছিল নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটি। মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার। শেষ দিকের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে বিরামহীন গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকেই ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন তারা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। রাত 12টায় শেষ হবে তাদের এই প্রচারণা। আগামী 8 মে প্রথম ধাপের 148 উপজেলায় ভোট হবে এবং দ্বিতীয় ধাপে 161 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 21 মে। এরই মধ্যে ইভিএম সহ নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছে গেছে। কাল থেকে কেন্দ্রে কেন্দ্রে বিতরণ শুরু হবে সেটি। আর ভোট সুষ্ঠু করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকি, এজন্যে মানুষ তাদের ব্যালটের মাধ্যমে আগামী 8 তারিখে তাদের প্রতিনিধি হিসাবে আমাকে বেছে নেবে। আমি তৃণমূল জনতার সাথে থেকে যেন উন্নয়নমূলক কাজগুলো করতে পারি। আগামীকাল সকাল থেকে 2টি কেন্দ্রে ব্যালট পেপার কালকেই চলে যাবে, আর বাকি কেন্দ্রে ব্যালট পেপার ব্যতীত অন্যান্য সরঞ্জামাদি কালকে সকাল 11টা থেকে কেন্দ্রে আমরা প্রিজাইডিং অফিসারের কাছে পৌঁছে দিব। নির্বাচনী প্রচার গণসংযোগের খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, শেষ মুহূর্তের প্রচার প্রচারণা কেমন জমে উঠেছে জানাবেন, আর ভোটাররা কি বলছেন সে বিষয়ে একটু আমাদের জানাবেন।
কলি উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু সিরাজগঞ্জের 3টি উপজেলায় ইতিমধ্যে কিন্তু নির্বাচনের প্রচারণা শেষ হতে চলছে। যেহেতু আজকে রাত 12টার সময় সেই নির্বাচন প্রচারণা শেষ হবে, শেষ মুহূর্তের দৃশ্য দেখাতে চেষ্টা করি আপনাদেরকে। প্রার্থীরা কিন্তু ছুটে বেড়াচ্ছেন একদম ভোটারদের দাঁড়ে দাঁড়ে, চলে এসেছেন হাট ঘাট বাজারে, চলে এসেছেন কিন্তু ভোটারদের দাঁড়ে দাঁড়ে। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে কিন্তু প্রার্থীরা সেই ভোট চাচ্ছেন, তারা একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে চাচ্ছেন। সার্বিকভাবে নির্বাচনের দিন কেমন পরিবেশ চান, ভোটারদের সারা কেমন দেখছেন? আমি ইসি মহোদয়ের কাছে একটাই দাবি, নির্বাচনের পরিবেশ যেন শতভাগ সুষ্ঠু হয় আর ভোটাররা যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যেতে পারে, এটা আমার শতভাগ চাওয়া। এই যে প্রচারণায় যাচ্ছেন, ভোটারদের উৎসাহ কেমন দেখছেন? আমি ইনশাল্লাহ 100% ইনশাল্লাহ আমাকে ঠেকাতে পারবেন আল্লাহ রব্বুল আলামিনের রহমতে। আগামী 8ই মে আমি মোটরসাইকেল মার্কা বিপুল ভোট। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি দেখছিলেন যে তারাও কিন্তু প্রচারণা অনেকটাই মুখরিত হয়ে উঠেছে এবং ভোটাররাও কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি নিচ্ছেন এবং সবকিছু মিলে কিন্তু অনেকটা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশের মধ্যে সিরাজগঞ্জের 3টি উপজেলাতেই নির্বাচন অনুষ্ঠিত হয়, এমনটা কিন্তু প্রত্যাশা করছেন প্রার্থী এবং ভোটাররা। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত দেওয়ার জন্য রুবেল। প্রথম ধাপে উপজেলা নির্বাচনে 117 জন প্রার্থী কোটিপতি, যাদের 94 জন চেয়ারম্যান পদে লড়ছেন। এক সংবাদ সম্মেলনে টিআইবি জানায় দ্বিগুণ হয়েছে কোটিপতি প্রার্থীর সংখ্যা। সংস্থাটি বলছে সম্পদ বৃদ্ধির এই হার অবিশ্বাস্য। রাজধানীর মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায় 5 বছরে একজন চেয়ারম্যানের আয় বেড়েছে সর্বোচ্চ 3,319%। এ সময়ে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা পেছনে ফেলেছেন সংসদ সদস্যদের। সংসদের ক্ষেত্রে এই হার সর্বোচ্চ 3,065%, যেখানে একজন উপজেলা চেয়ারম্যানের সম্পদ বেড়েছে 4,200%-এর বেশি। সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও ব্যবসায়িক প্রার্থীদের দাপট বেড়েছে। হলফনামায় প্রার্থীদের আয়ের তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে রাজনৈতিক লড়াই হবার কথা থাকলেও সেখানে দলগত অবস্থান প্রায় শূন্য। মন্ত্রী এমপিদের হস্তক্ষেপ শঙ্কার পাশাপাশি সজলদের মনোনয়ন সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে দলীয় সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ অমান্য করে, যেটা দেখা গেল যে মন্ত্রী এমপিদের বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেওয়া হচ্ছে, প্রিয়জন বা সজল নির্বাচনে অংশগ্রহণ করছেন, এটা নির্দেশনা অমান্য করে। তাছাড়া স্থানীয় পর্যায়ে তো তাদের মন্ত্রী এমপিদের প্রভাব তো আছে। উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের মধ্যে বিভেদ স্পষ্ট। কেন্দ্র থেকে নিষেধ করলেও এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনরা দল বেঁধে নির্বাচন করছে, মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির নেতাকর্মীদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে কথা বলেন তিনি। আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, জনসমর্থন হারিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন বিএনপি নেতৃত্ব নিয়ে মাথা ব্যথা। রিজভী বলেন, দেশের মানুষ খাদ্যপণ্য থেকে শুরু করে গ্যাস, বিদ্যুৎ সহ মূল্যস্ফীতির দায়ে অসহায় হয়ে পড়ছে। ব্যাংক খাত ধ্বংস করে দেশকে সরকার অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ফেলে দিচ্ছে। দেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং জনগণের নিরাপত্তা সহ সকল ক্ষেত্রেই আওয়ামী লীগ সরকার ব্যর্থ বলে মন্তব্য করেন রিজভী আহমেদ। এই যে একটা দামি নির্বাচন তারা করতে যাচ্ছেন, যেখানে জনগণের কোনো সমর্থন নেই। আওয়ামী লীগের লোকেরাই বললেন, যারে সব যদি মন্ত্রী এমপির আত্মীয় স্বজন এরাই যদি উপজেলা নির্বাচনে দাঁড়ায়, তাহলে আওয়ামী লীগের অন্য নেতারা কি করবে? আওয়ামী লীগের কেন্দ্র থেকে তাদেরকে নিষেধ করলো, কারো বউ, কারো শালা, কারো সন্তান দাঁড়াবে না, কিন্তু একজনও কথা শোনেনি, সবাই দাঁড়িয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বেশিরভাগ জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। সকাল থেকে সিলেটে থেমে থেমে বৃষ্টি পড়ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 12 থেকে 13 মে পর্যন্ত থাকবে কালবৈশাখীর প্রভাব। 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত হতে পারে দমকা হাওয়া সহ বৃষ্টি। রোববার শ্রীমঙ্গলে সর্বোচ্চ 124 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কাঁচা এবং আধা পাকা ঘরবাড়ি, উপড়ে পড়েছে বিপুল সংখ্যক গাছপালাও। বিচ্ছিন্নভাবে এক জায়গায় হয়তো মৃদু ধরনের তাপপ্রবাহ থাকতে পারে, তাছাড়া আপাতত বড় ধরনের তাপপ্রবাহের সম্ভাবনা দেশের উপর আপাতত নেই। 11 থেকে 12 তারিখ পর্যন্ত এর মধ্যে দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে থাকবে, কালবৈশাখী ঝড় হতে থাকবে এবং দমকা হাওয়া এবং সেই সাথে বজ্রপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। ঝড় ও শিলাবৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে ভেঙে পড়েছে গাছ। ঝড়ে মোহাম্মদপুরের একটি বহুতল ভবনের নির্মাণাধীন দেয়াল ধসে পড়ে।
নিচের টিন শেডের বাড়িতে পড়লে রেশমা নামের এক গৃহ পরিচালিকা মারা যান। আহত হন আরও 6 জন। তাপপ্রবাহের পর পূর্বাভাস অনুযায়ী রাজধানী ঢাকায় প্রবল বর্ষণ হয়েছে। ঘণ্টাখানেকের ঝড় বৃষ্টিতে 40 ডিগ্রির তাপমাত্রা রাতে নেমে আসে 25 ডিগ্রিতে। কালবৈশাখী ঝড়ের সময় শিলাবৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাত হয়েছে। কোথাও কোথাও সাময়িক জলঝড় দেখা গেছে। এমন বৃষ্টি হয়েছে, গরম হয় তো তারা ঠান্ডা বড় হয়ে জায়গা ঠান্ডা পড়ছে, তারপর শিল পড়ছে। আলহামদুলিল্লাহ, বৃষ্টি আল্লাহর রহমত। প্রচুর বৃষ্টি হয়েছে, আবার পাথরও হয়েছে, গুড়ি গুড়ি পাথর হয়েছে। এতদিন পরে বৃষ্টির দরকারটা ছিল, কারণ এই 40 ডিগ্রি 43 ডিগ্রিতে অনেক অবস্থা খারাপ সবার। ঝড়ের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে গাছ ভেঙে পড়ে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হঠাৎ করে প্রচন্ড শব্দে গাছ ওয়াল সহ এটা ভেঙে পড়ে আমার সামনেই আর কি। কাজ করে রাস্তার অপসারণ করি এবং রাস্তা চলাচলের ব্যবস্থা করি। আবহাওয়া অফিস বলছে সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত ঢাকায় 36 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে, কিছু কিছু শিলাবৃষ্টিও হয়েছে। তো আমাদের আগারগাঁওয়ের মধ্যে যে বৃষ্টিমাপক যন্ত্র আছে সেখানে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 36 মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাত 10টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের সি ব্লকে নির্মাণাধীন 16তলা ভবন থেকে দেয়াল ধসে পড়ে। নিচে টিন শেডের আবাসিক বাড়িতে বিশ্রাম নিচ্ছিল বাসিন্দারা। এ সময় টিনের ছাউনি ভেঙে পড়ে বিশ্রামরত বাসিন্দাদের ওপর। ওই ঘটনায় গৃহকর্মী রেশমা মারা যায়। আহত হয় 6 জন। নিহত রেশমা 4 কন্যা রেখে গেছেন। আমরা শুয়েছিলাম, ভাত খাই কাজ শুয়েছি, আমাদের ম্যাগ হয়েছে। ম্যাগটা ওর সাথে সাথে উপরে গুনে 16তলার ওই টাওয়ারে গুনে পিলের ভাঙ্গি আমার বিল্ডিংয়ে পড়ছে। পরে আমার স্ত্রীর 2-3 জায়গায় ভেঙে গেছে, আমার এই কপালে পড়ছে আর এই চোখে লাগছে, আর আমার ছেলেরা পা ভেঙে গেছে। মেডিকেলের পাঠানোর পরে একজন মারা গেছে আর 6 জন অসুস্থ। 14 তলাতে না কয় তলার থেকে আপনার ইটা পড়ে গেছে অল বাইঙ্গা। এর আগেও কিন্তু আরো 2বার এই ধরনের ঘটনা ঘটছে। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। আগামী 12 এবং 13 মে পর্যন্ত থাকবে কালবৈশাখীর প্রভাব। 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত হতে পারে দমকা সহ বজ্রবৃষ্টি, জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান। বলেন, দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। তিনি আরও জানান, 15 তারিখের পর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। রোববার শ্রীমঙ্গলের সর্বোচ্চ 124 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকা থেকে রাত 12টা পর্যন্ত রেকর্ড করা হয়েছে 36 মিলিমিটার বৃষ্টিপাত। তবে তিনি আরও বলেন, আবহাওয়া অফিসের সক্ষমতা বেড়েছে, সে কারণেই পূর্বাভাস যথাযথ হচ্ছে। বৈরী আবহাওয়ার সময় সবাইকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি। বিচ্ছিন্নভাবে এক জায়গায় হয়তো মৃদু ধরনের তাপপ্রবাহ থাকতে পারে, তা ছাড়া আপাতত বড় ধরনের তাপপ্রবাহের সম্ভাবনা দেশের উপর আপাতত নেই 11 থেকে 12 তারিখ পর্যন্ত। এর মধ্যে দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে থাকবে, কালবৈশাখী ঝড় হতে থাকবে এবং দমকা হাওয়া এবং সেই সাথে বজ্রপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। কারাবন্দী এক রোহিঙ্গাকে মুক্ত করতে ভুয়া জামিননামা, তাতে বসানো হয় আদালতের সিলমোহরও। ভয়ঙ্কর জালিয়াতির এই ঘটনা ধরা পড়েছে নোয়াখালীর হাতিয়ায়। সংশ্লিষ্ট সাক্ষ্যবাদ হোসেন নামের এক পেশকারকে 15 দিনের মামলা কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে আদালত। অবশ্য ওই আদালতে এই ঘটনা নতুন নয় বলছেন সিনিয়র আইনজীবীরা। জামিন অযোগ্য এমন অপরাধের দৃষ্টান্তমূলক সাজা চান তারা। নোয়াখালী থেকে মোতাসিম বিল্লাহ সবুজের পাঠানো তথ্য এবং ছবিতে আখলাকুস সাফার রিপোর্ট। নোয়াখালীর ভাষাঞ্চরে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের পর তাদের নানান অপরাধের বিচার হয় হাতিয়ার ফৌজদারি আদালতে। একটি মাদক মামলায় কারাবন্দী ভাষাঞ্চর আশ্রয়ণ প্রকল্প 3-এর রোহিঙ্গা আয়েশা বেগমের নামে ভুয়া জামিননামা এখন হাতিয়ার আদালতে টপ অব দ্য টপিক। 21 এপ্রিল আইনজীবী তাকরিমুল করিম স্বাক্ষরিত ওই জামিননামায় দেখা যায় 1000 টাকা জরিমানায় বেইল বন্ড করা হয়েছে। তাতে জিম্মাদার আইনজীবী সহকারী সাখাওয়াত হোসেন। অথচ আদালতে ওই জামিনের শুনানিই হয়নি। শুধু তাই নয়, একই তারিখে আমলি আদালত 5-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ভুয়া সিল স্বাক্ষর ব্যবহার করে বানানো হয় জাল মুক্তিনামাও। যে দস্তখতটা, এই দস্তখত আমার না, তবে আমার সিলটা ব্যবহার করা হয়েছে। আপনার সিগনেচার আছে, আপনার হাতের লেখা, সবাই তো বলছে আপনার হাতের লেখা। এই বিষয়ে আমি জানি না দাদা। পরে ওই আদালত নিজস্ব তদন্তের কথা জানিয়ে হাতিয়া আইনজীবী সমিতিকে একটি চিঠি দেন। বলা হয়, সে জামিন ও মুক্তিনামা তখনও কোনো বিচারিক কার্যক্রমে উপস্থাপিত হয়নি। তবে ভুয়া জামিননামায় জিম্মাদার আইনজীবী সহকারীকে সকল মামলা কার্যক্রম থেকে 15 কার্যদিবস বিরত থাকতে হবে। সিগনেচার নকল করা হয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের, যিনি আমলি আদালত 5-এ বিচার কাজ করছেন।
এই ধরনের অপরাধ জামিন অযোগ্য এবং এর সর্বোচ্চ সাজা 7 বছরের কারাদণ্ড। ওই চক্রটা ওদের কাছে আসে, ওরাই আপনার তাদেরকে বেল আউট করে। সেটা কি বৈধভাবে করে না অবৈধভাবে করে না কাগজ খিজন করে এটা একমাত্র তারাই জানে। আমার মনে হয় জেলখানার কাগজগুলি যদি ভালোভাবে চেক আপ করা হয়, এই একটা কাগজ না আর অনেকগুলি কাগজ পাওয়া যায়। জেলাদেরগুলো যখন পরীক্ষা নিরীক্ষা করলো, বললো যে আসামি জামিন হয় নাই, এটা জাল ভুয়া। তখন জেলার সাহেব নাকি আবার ওই যে ডিসি স্যারের কাছে পাঠাইছে, ডিসি স্যার আমাদের এই মিস্টারের কাছে পাঠাইছে। রোহিঙ্গাদের মামলা সাখাওয়াতে পরিচালনা করে, এদের থেকে অনেক টাকা পয়সা নেয়। নদীর উত্তর পাড়া সেখানে একটা চক্র আছে, জেলখানা এরিয়াতে একটা চক্র আছে, রোহিঙ্গা ক্যাম্পে একটা চক্র আছে, হাতিয়াতেও একটা আছে। ওদের মামলা মোকদ্দমাগুলো, ওদের মাধ্যমে সে মামলা মোকদ্দমাগুলো পরিচালনা করে। রাষ্ট্রপক্ষের আইনজীবীর শঙ্কা, এমন নজির বাধাগ্রস্ত করবে ন্যায় বিচারে। এই ধরনের অপরাধ যদি আশকারা পায় বা ছাড় পেয়ে যায়, অপরাধীরা কোর্টকে অ্যাভয়েড করে তারা পর্যায়ক্রমে এই ধরনের কাজের ধারাবাহিকতা বাড়বে। আর ধারাবাহিকতা বাড়লেই তখন দেখা যাবে যে এত অঞ্চলে মাদক, সন্ত্রাস সহ ইত্যাদি কর্মকাণ্ড বহুলাংশে বেড়ে যাবে। ন্যাক্কারজনক এই ঘটনায় কড়াকড়ি সাজার দৃষ্টান্ত দেখতে চান জেলার সিনিয়র আইনজীবীরা। এখানে তাহলে আর কোর্ট কাছারির দরকার হবে না। যদি কোর্টের কোনো স্টাফ বা এখানে কোনো আইনজীবী হোক, মহরার হোক, তারা যদি জড়িত থেকে এই ধরনের জাল কাগজ, জাল জামিননামা বা জাল জামানতনামা তৈরি করে, সেক্ষেত্রে তো কোর্ট কাছারিতে কোনো শৃঙ্খলা থাকবে না এবং আইনের শাসন থাকবে না। হাতিয়া আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে মোট 86টি মামলার মধ্যে এখন বিচারাধীন 50টি। আখলাকুস সাফা, যমুনা নিউজ। বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাসের দানকৃত কর্নিয়া 2 ব্যক্তির চোখে প্রতিস্থাপন করা হচ্ছে। সকালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। কর্নিয়া প্রতিস্থাপনের পর দুজনেই দৃষ্টিশক্তি অনেকটাই ফিরে পেয়েছেন, এমনটা জানান চিকিৎসকরা। এ সময় সামাজিক এবং পারিবারিক নেতিবাচক মনোভাব পরিবর্তনের আহ্বান জানানো হয়। বিশেষজ্ঞরা মরণোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধ করেন সবাইকে। তারা বলেন, মরণোত্তর কর্নিয়া দানে ধর্মীয় কোনো বাধা নেই। সৌদি আরবের মতো দেশে বছরে 6 থেকে 8 হাজার কর্নিয়া দান হয়, সেখানে আমাদের দেশে 1.5 থেকে 2 হাজারের মধ্যে এটি এখনও সীমাবদ্ধ। চোখের দৃষ্টি ফিরে পেয়ে শিবনারায়ণ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান কর্নিয়া গ্রহণ করা 2 ব্যক্তি। তার কথাকে, তার ইচ্ছাকে পূরণ করতে পেরে আমি কৃতজ্ঞ। আমরা 2টো কর্নিয়া ট্রান্সপ্লান্ট করি 2জন পেশেন্টের চোখে। ওনার ইচ্ছা অনুযায়ী আমরা তার কর্নিয়া সংরক্ষণ করি। তার কর্নিয়াটা আমরা চাঁদপুরের মশিউর রহমানের চোখে, একটি চোখে যে চোখে উনি দেখতেন না, সেই চোখে আমরা কর্নিয়া প্রতিস্থাপন করেছি। সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিককে অপহরণের অভিযোগ উঠেছে। বিভিন্ন স্থানে থাকা সিসি ক্যামেরার অপহৃত গাড়িও শনাক্ত হয়েছে। থানায় মামলা হলেও এখনো ধোঁয়াশায় পুলিশ। বিস্তারিত ধরা পড়েছে মাহবুবুর রহমান রিপনের অনুসন্ধানে। সিলেটের কাজীর বাজার ব্রিজ বৃহস্পতিবার রাত 9টার কিছু আগে এখান থেকে তুলে নেওয়া হয় একটি প্রাডো গাড়ির চালককে। স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, পুলিশের পিকআপ ও একটি মাইক্রোবাস প্রথমে ওই প্রাডো গাড়িটি থামায়। এরপর মারধর করে এই চালককে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। রাইতে 9টা আস্তা দেখে হঠাৎ একজন মানুষের মারে, পুলিশের ভ্যান ফিসে আর সাদা একটা মাইক্রোবাস আর সাইডে একটা জিও আসছিল প্রাডো। ওখান হঠাৎ করে আর কি মাইরতে হয়েছে, একজন মানুষের মারিয়া তারা খাইয়েছে তুলিয়া আবার ওইদিকে সিধা চলে গেছে। প্রত্যক্ষদর্শী জানান, পুলিশের পোশাকে আসা একজন প্রাডো গাড়িটি চালিয়ে ঢাকার পথে রওনা দেয়, অনুসরণ করে মাইক্রোবাস ও পিকআপও। যাওয়ার সময় দেশে ওইদিকে প্রায়টা চলে গেছে আর তারাও চলে গেছে সবাই দিকে। দেশে ওইদিকে প্রায়টা চলে গেছে আর তারাও চলে গেছে সবাই দিকে গাড়ি নিয়ে, পুলিশের গাড়ি সব দিকে ঘুরিয়া এদিকে গেছে না, সুযোগ দিকে ঘুরিয়া চলে গেছে। ডিবি পুলিশের পোশাক ছিল, সবার কটি ছিল, কটি আর এত লম্বা তাজিও ছিল, পুলিশের সিগনাল দিয়ে একটা হ্যান্ড বাবা ছিল। সেই পথ ধরেই অনুসন্ধান চালায় যমুনা টেলিভিশন। সিলেট শহর সংলগ্ন লাউয়া এলাকার এলাহি সিএনজি পাম্পের সামনের সিসিটিভির ফুটেজেও প্রত্যক্ষদর্শীর বক্তব্যের সত্যতা মেলে। তাতে দেখা যায় রাত 8টা 57 মিনিটে প্রাডো গাড়িটি থামানো পাম্পের সামনে, পেছনে মাইক্রোবাস, সবশেষে একটি পুলিশ পিকআপ। প্রাডো গাড়িটি রেখেই মাইক্রোবাসে উঠে চলে যান চালক। রাত 9টা 31 মিনিটে ঢাকা সিলেট মহাসড়কের শেরপুর টোল প্লাজা পার হতে দেখা যায় গাড়ি দুটিকে। রাত 12:30টায় দেখা মেলে ভৈরব টোল প্লাজায়। এ সম্পর্কে পুলিশ জানায়, অপহৃত যুবক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক দিলওয়ার হোসেন। 10 বছর আগে বাংলাদেশে আসেন তিনি। একটা গাড়ি
বেশ কয়েকজন লোকজন এই প্রাডো গাড়ির ড্রাইভার যে ছিলেন, ভিকটিম হচ্ছে আলী হোসেন দেলোয়ার, ওনাকে উঠে নিয়ে যায়। উনি অরিজিনালি জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক। উনি 2014-তে এখানে বাংলাদেশ চলে আসে। তারপর এখানে সে বিয়ে শাদী করে এখানে সে বসবাস করতেছে। তবে কারা কি কারণে তাকে অপহরণ করেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। গাড়ির নাম্বার আমরা পেয়েছি, ওগুলিকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আমরা একটা মামলা নিয়েছি। এর বেশি কিছু পরিবার কিছু বলতে পারতেছে না। বিষয়টি নিয়ে অত্যন্ত আন্তরিকতার সহিত এবং গভীরভাবে আমরা কাজটা করতেছি। ঘটনার পর প্রাডো গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। থানায় মামলা হলেও এসব নিয়ে কথা বলতে রাজি হননি দিলওয়ারের স্ত্রী। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। ব্যাংক একীভূতন হতে হবে স্বেচ্ছায়, কিন্তু মার্জারের বিষয়টি চাপিয়ে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এতে খানিকটা হোঁচট খেয়েছে নিয়ন্ত্রক সংস্থা। বেশ কিছু ব্যাংক অবস্থান নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের বিরুদ্ধে। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, মার্জারে বাধ্য করা হলে কাঙ্ক্ষিত সুফল তো মিলবেই না, বরং এই প্রক্রিয়ার মাধ্যমে অনিয়মে জড়িতদের দায়মুক্তি দেওয়া হচ্ছে। ঋণখেলাপিদের আইনের আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। খেলাপি ঋণ কমিয়ে আনার পাশাপাশি সুশাসন ফিরিয়ে আনতে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য দুর্বল ব্যাংক একীভূতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে সবল ব্যাংকের সাথে। এক্সিম ব্যাংকের সাথে পদ্মা ব্যাংকের একীভূতকরণের সমঝোতা চুক্তির পর আলোচনায় আছে আরও কয়েকটি সরকারি বেসরকারি ব্যাংক। সিদ্ধান্ত হয়েছে সোনালী ব্যাংকের সাথে বিডিবিএল, কৃষি ব্যাংকের সাথে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি সিটি ব্যাংকের সাথে সরকারি বেসিক ব্যাংক এবং ইউসিবিএল ও ন্যাশনাল ব্যাংক একীভূত হবে। তবে বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বেশ কয়েকটি ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, জোর করে একীভূতকরণে সুফল মিলবে না। নট নেসেসারিলি মার্জার উইক ব্যাংকের সাথে স্ট্রং ব্যাংকের হবে, ইভেন স্ট্রংও মার্জার হতে পারে, উইকও মার্জার হতে পারে, তাই না? সুতরাং মার্জার কখনোই কী বলে চাপানো জিনিস না। মার্জার সবসময় ভলান্টারি বেসিস হয়। পৃথিবীতে কয়টা এক্সাম্পল আপনি দেখাতে পারবেন যে রেগুলেটররা চাপ দিয়ে মার্চ করাইছে, জোর করে করতেছে। এগুলো করে তো আপনার লং টার্ম সাস্টেনেবিলিটি হবে। চাপিয়ে দেওয়ার বিষয় না, কেন্দ্রীয় ব্যাংক হয়তো পরামর্শ দিতে পারে, কিন্তু সেখানে আলাপ আলোচনা হতে পারে। অবশ্যই সবারই বক্তব্য থাকতে পারে। তড়িঘড়ি করে চাপিয়ে দিয়ে তো সেটা কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায় না। দুই পক্ষেরই বক্তব্য শোনা, দুই পক্ষেরই একটা অ্যাসেসমেন্ট দরকার। আসলে যে পদ্ধতিতে একীভূতকরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। এর মাধ্যমে অনিয়মে জড়িতদের দায়মুক্তি দেওয়া ছাড়া কিছুই হবে না বলেও মন্তব্য করেন তারা। মার্জারের মাধ্যমে আসলে কিছু লোকের দায়মুক্তি হবে, মার্জারের মাধ্যমে যে ব্যাংকিং সিস্টেমের উন্নতি হবে সেটা আমি মনে করি না। এইভাবে যেভাবে হচপচ করতেছে এরা, যাদের কারণে এই ব্যাংকগুলো আজকে খারাপ, তাই না, তাদেরকে দায়মুক্তি দেওয়ার জন্য এগুলো করতে। যারা হয়তো ক্লাসিফাইড তারা যাতে কোনোভাবে পার না পায় এবং সবাইকে যাতে আইনের আওতায় নিয়ে আসতে হয়। হয়তো একজন এমডিকে অব্যাহতি দেওয়া মানে এই নয় উনি ওনার সমস্ত দায় থেকে অব্যাহতি পাও, এবং কেউ যদি কোনো অপরাধ করে থাকে ডেফিনেটলি তারা যাতে আইনের আওতায় থাকে, সে বিষয়টা নিশ্চয়ই কেন্দ্রীয় ব্যাংক দেখবে। দুর্বল ব্যাংক একীভূতকরণের উদ্যোগে এরই মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে ব্যাংকিং খাতে। অনেক ব্যাংক থেকে আমানত তুলে নিচ্ছেন গ্রাহক। এতে দুর্বল ব্যাংকের অবস্থা আরও খারাপ হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। টাঙ্গাইলে শাড়ির জিআই সত্ত্ব রক্ষার জন্য আইনি লড়াই করতে আইনজীবী নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। মাসন অ্যান্ড অ্যাসোসিয়েশনকে ভারত আদালতে মামলার পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে লিখিতভাবে এই তথ্য জানায় শিল্প মন্ত্রণালয়। একই সাথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক জিআই পণ্যের তালিকা করে আদালতে তা দাখিল করা হয়। এর আগে গত 19 ফেব্রুয়ারি বাংলাদেশের সকল জিআই পণ্যের তালিকা করতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। একই সাথে জিআই পণ্যের তালিকা তৈরি এবং রেজিস্ট্রেশনে কর্তৃপক্ষের ব্যর্থতার জবাব চেয়ে রুল জারি করেন আদালত। সম্প্রতি কয়েকশো বছরের পুরনো টাঙ্গাইল শাড়িকে নিজেদের দাবি করে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিলে বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক এবং সমালোচনা শুরু হয়। আমাদের জিআই পণ্যের অধিকার রক্ষার জন্য বাংলাদেশ সরকার ভারতে একটি আইনজীবী ফার্ম নিয়োগ করেছে। মেসন অ্যান্ড অ্যাসোসিয়েট নামে একটি ভারতীয় ল ফার্ম বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি নিয়ে, ভারতের মাটিতে বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি নিয়ে তারা লড়াই করবেন এবং তারা রেকটিফিকেশনের জন্য, বাতিল করার জন্য তারা আবেদন।
আর্জেন্টিনাকে প্রথম ফুটবল বিশ্বকাপে জেতানো কোচ সিজার লুইজ মেনেত্তি মারা গেছেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। 1978 বিশ্বকাপে মেনেত্তির অধীনেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় আলবিসেলেস্তাওরা। খেলোয়াড়ি জীবনে স্ট্রাইকার পজিশনে খেললেও মেনেত্তি এবং 1963 সাল থেকে 1968 সাল পর্যন্ত আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে 11 ম্যাচ করেন 2 গোল। সান্তোসের হয়ে ফুটবল সাম্রাজ্যী পেলের সঙ্গেও খেলেছিলেন তিনি। খেলা ছাড়ার পর 37 বছর সমৃদ্ধ কোচিং ক্যারিয়ারে 11টি ক্লাব এবং আর্জেন্টিনার পাশাপাশি কানাডার জাতীয় দলের ডাগ আউট সামলান সিজার লুইস মেনেত্তি। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে দর্শক আমি বিদায় নিচ্ছি। আর পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। আমাদের সাথে থাকবেন।